ওয়েলকাম। আজ আমরা করব ক্লাস 10 এর প্রশ্নবিচিত্রার যে যে ছিল মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্র ছিল 162 পৃষ্ঠায় পাবে, তার সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট। ফার্স্ট পার্টটা অবশ্যই কদিন আগে আমরা দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো যদি না দেখে থাকো। কাঁচের স্ল্যাবে আলো আপতিত হলে নির্গমন সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন? এটা ছবি এঁকে করতে হবে। ধরি এটা আয়তাকার কাঁচের স্ল্যাবের PQRS এর PQ পাশে সাদা আলো আপতিত হলো। এই আলো অসংখ্য রশ্মির সমষ্টি। সাদা আলোর 7টি বর্ণের জন্য কাঁচের প্রতিসরাঙ্ক আলাদা হওয়ায় বিভিন্ন বর্ণের রশ্মির চ্যুতি বিভিন্ন হয়। এবার কাঁচের স্ল্যাবটি আয়তাকার হওয়ায় এই বর্ণালীগুলি স্ল্যাবের অপর পৃষ্ঠে নির্গত হওয়ার সময় এই রশ্মিগুলি সমান ও বিপরীত চ্যুতি হয়, ফলে একে অন্যের ওপর আপতিত সমাপাতিত হয় এবং পুনরায় সাদা আলো গঠন করে। তাই কাঁচের স্ল্যাবে আলোগুলো আপতিত হলে নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না। পরেরটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? না, সূর্যের আলো ভূপৃষ্ঠে আসার পূর্বে অনেকটা পথ বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায়। বায়ুমণ্ডলের মধ্যে থাকা ক্ষুদ্র ধূলিকণা, গ্যাসের অণু সূর্যালোকের বিক্ষেপণ ঘটায়। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে লাল আলোর বিক্ষেপ কম হয়, কিন্তু নীল বা বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হয় এই আলোর বিক্ষেপণ বেশি হয় এবং চারদিকে ছড়িয়ে পড়ে। আমাদের চোখে বেগুনি বর্ণের আলোর বেগুনি বর্ণের অপেক্ষা নীল বর্ণের আলোর সংবেদনশীলতা বেশি বলে আমরা আকাশকে নীল দেখি। কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলগুলোর আয়নায়ন শক্তি বৃদ্ধি পায় কেন? কোনো পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়, কিন্তু ইলেকট্রনগুলি একই কক্ষপথে প্রবেশ করে, ফলে নিউক্লিয়াসের আকর্ষণ বল ক্রমশ বৃদ্ধি পাওয়ায় আকার হ্রাস পায় এবং সর্বশেষ ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা অধিক পরিমাণে আকর্ষিত হয়। নিউক্লিয়াস আকর্ষণ বল বেড়ে গেছে, এবার ইলেকট্রনগুলো বেশি ধরে টানছে, ফলে ইলেকট্রনগুলো অপসারণ করতে কি হবে? বেশি শক্তির প্রয়োজন হবে, অর্থাৎ মৌলগুলোর আয়নায়ন শক্তির কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ক্রমশ বৃদ্ধি পাবে। কঠিন NaCl এর যথেষ্ট সংখ্যক Na+ ও Cl- আয়ন থাকলেও তড়িৎ পরিবাহিতা খুব কম হয় কেন? কঠিন NaCl ক্লাসে যথেষ্ট সংখ্যক Na+ ও Cl- আয়ন থাকলেও প্রতিটি Na+ কে ঘিরে 6টি Cl- আয়ন ও প্রতিটি Cl- কে ঘিরে 6টি Na+ আয়ন অবস্থান করে। নির্দিষ্ট জ্যামিতিক বিশিষ্ট NaCl এর ক্লাসে গঠন করে। এর মধ্যে Na+ ও Cl- আয়নগুলির তীব্র তড়িৎাকর্ষণ বল দ্বারা যুক্ত থাকায় আয়নগুলির অবস্থান পরিবর্তন করতে পারে না বা চলাচল করতে পারে না, তাদের পরিবাহিতা খুব কম। আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি চেয়ে সংকেত ওজন কথাটা বেশি যুক্তিযুক্ত কেন? আয়নীয় যৌগকে সংকেতের সাহায্যে যে সংকেতে প্রকাশ করা হয় সেই সংকেতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টি হলো ওই যৌগের সংকেত ভর। আয়নীয় যৌগে বিপরীত চার্জগ্রস্ত আয়নগুলি পরস্পর তড়িৎাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে থাকে। এক্ষেত্রে কোনো বন্ধন না থাকায় প্রকৃত অণুটির অস্তিত্ব নেই, ফলে আণবিক ওজন কথাটি ব্যবহৃত হয় না। সংকেত ওজন কথাটি ব্যবহার করা বেশি যুক্তিযুক্ত হয়। HCl আর NH3 লুইস ডট স্ট্রাকচার। প্রথমে দেখো HClটা দিয়ে দিয়েছি, ছবিটা দেখে নাও, যেখানে ডটেরটা হচ্ছে H পরমাণুর আর মানে ফাঁকা যে হোল যেটা আছে সেটা হচ্ছে Cl পরমাণুর। একইভাবে NH3টাও দেখো দিয়ে দিয়েছি, দেখে নাও। পরেরটা HTP-তে 112 গ্রাম HCl গ্যাসের 112 ml 112 ml এর আয়তন 0.22 গ্রাম। ওটা কতগুলো অণু আছে আর আণবিক ভর জানতে চাইছে। তাহলে আমরা জানি কি HTP-তে 22,400 অণু থেকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে একে কত 112 কত, ক্যালকুলেশন করলে পেলাম 3.011 × 10⁻21t অণুটা বেরিয়ে গেল। HTP-তে গ্যাসের 112 ml এর আয়তন হচ্ছে 0.22 গ্রাম, তাহলে 22,400 ml এর আয়তন কত, ভর কত হবে 44, তাহলে আণবিক ওজন হচ্ছে 44। পরেরটা প্রধানত কোন কারণে বাস্তব গ্যাসের অণুগুলো আদর্শ আচরণ দিয়ে বিচ্যুত হয় এবং কোন গ্যাসের মধ্যে অণুগুলির গতির প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছে।
বাস্তব গ্যাসীগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির প্রধান কারণ হলো গ্যাসের আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। 2 নম্বর হচ্ছে গ্যাস আদর্শ গ্যাসের অণুগুলির বিন্দু ভর ছিল, অর্থাৎ অণুগুলোর ভর আছে কিন্তু আয়তন নেই। বাস্তবে যার ভর আছে তার সামান্য হলেও আয়তন থাকবেই। গ্যাসের অণুগুলির গতির প্রধান বৈশিষ্ট্যই হলো অণুর বেগ ও পরম উষ্ণতার সমানুপাতিক। চলো নেক্সট, কিভাবে উত্তল লেন্সের সাহায্যে কোনো বস্তুর সদ্বিম্ব গঠন করা যায়, ছবি এঁকে দেখাও। বলে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হবে, বেশি দূরত্বে বস্তু রাখলে সদ্বিম্ব গঠিত হবে। বলে ছবিটা দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে বিবর্ধক কাচ রূপে উত্তল লেন্স ব্যবহার, মানে ফোকাস দূরত্ব কম দূরত্বে রাখলে বস্তুর সমশীর্ষ বিবর্ধিত অসদ্বিম্ব গঠিত হয়, এটা বিবর্ধক কাচ রূপে ব্যবহার করা যায়। এটাও ছবিটা আমি এঁকে দেখিয়ে দিয়েছি, তুলে নাও তোমরা, ভিডিওটা পজ করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, এখানে ছবিটা পেয়ে যাবে। কোন লেন্সের উত্তর আলোক কেন্দ্র বলতে কি বোঝো উত্তল লেন্সের? আর বস্তুর দূরত্ব যদি 30 সেমি, প্রতিবিম্ব যদি 60 সেমি হয়, তাহলে রৈখিক বিবর্ধনের মান কত? আলোক রশ্মি যখন কোনো লেন্সের একটি তলে আপতিত হয়ে লেন্সের মধ্যে দিয়ে গিয়ে অন্য তলে নির্গত হওয়ার সময় আপত্ত রশ্মি সমান্তরালভাবে নির্গত হয়, তবে লেন্সের মধ্যে দিয়ে রশ্মিটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করে সেটা হচ্ছে আলোক কেন্দ্র। চিত্রে ও হচ্ছে আলোক কেন্দ্র। আচ্ছা, লেন্স থেকে বস্তু দূরত্ব 30 সেমি, প্রতিবিম্ব দূরত্ব 20 সেমি, তাহলে বিবর্ধন কত হবে? রৈখিক বিবর্ধন প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, দ্যাট মিনস 60/30 মানে 2। আচ্ছা, গ্রুপ 1 ভুক্ত মৌলদের ক্ষেত্রে ক্ষার ধাতু বলা হয় কেন? একটি ঋণাত্মক মৌলের নাম লেখো। গ্রুপ 1 ভুক্ত মৌলগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে এবং এদের অক্সাইড এবং হাইড্রোক্সাইডগুলি তীব্র ক্ষারধর্মী হয়, এদের ক্ষার ধাতু বলে। আর একটা ঋণাত্মক মৌল হচ্ছে নেপচুনিয়াম, সংকেত হচ্ছে এনপি। মজলের সিদ্ধান্ত কি ছিল পরীক্ষার? আর সন্ধিগত ধাতু বলতে কি বোঝায়, উদাহরণ লেখো। বিজ্ঞানী মজলে এক্স রশ্মি গবেষণার মাধ্যমে এক্স রশ্মির পারমাণবিক বর্ণালীর পরীক্ষা করে দেখেন যে পারমাণবিক ভর অপেক্ষা মৌলের পরমাণু ক্রমাঙ্ক মৌলকে চিহ্নিত করার ক্ষেত্রে বেশি কার্যকারী। আর সন্ধিগত মৌল কাকে বলে না, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 3 থেকে 12 পর্যন্ত শ্রেণীতে উপস্থিত মৌলগুলিকে সন্ধিগত মৌল বলে, যেমন আয়রন আছে, ক্রোমিয়াম আছে, সিলভার আছে ইত্যাদি। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।